আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবে, তারপর অটো বা টোটো করে লালবাগ সদরঘাটে আসবে, তারপর পাড়া শ্রীক্ষেত্র জগৎবন্ধু ধাম। অনেক বিশাল বড় একটা আমবাগান, সমাধি ক্ষেত্রগুলি আছে। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কিরিটেশ্বরী। এই মন্দিরও আজ আর কিছুই নেই, একটা ধ্বংসস্তূপ ছাড়া। ওয়েল গাইজ, এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা ভাবলাম কালকে যে ফার্স্ট যেহেতু একদম প্রথম, তো যিনি সবার প্রথম আদ্যাশক্তি, তার 51 পীঠের একটা অন্যতম পীঠ আমাদের মুর্শিদাবাদের মধ্যেই আছে, যার ব্যাপারে অনেকেই জানে না, অনেকেই জানে। খুব বিখ্যাত কিছু না, কিন্তু একটা 51 সতীপীঠের মধ্যে একটা পবিত্র পীঠ, তাহলে তো সেটা দিয়েই শুরু করা আমাদের উচিত। তো আমরা আজকে কিরিটেশ্বরী যাব। কিরিটেশ্বরী যাওয়ার পথে আমাদের ডাহাপাড়া ধাম পড়বে, সেটাও তোমাদের দেখাবো। কিরিটেশ্বরী যাব, সেখানে অনেকটা ঘুরবো, সেখানকার মন্দির টন্দির সব কিছু তোমাদেরকে দেখাবো। পুরোটা কভার আপ দেওয়ার চেষ্টা করব, এবং কোথা থেকে আসবে, কি করে যাবে, সে সব কিছু তোমাদেরকে বলবো। আর ব্লগে চ্যানেলের মধ্যে আরও দুজন আছে, হচ্ছে এই যে ফার্স্ট জন হচ্ছে শান্তনু, এবং দ্বিতীয় জন হচ্ছে আমাদের শুভজিৎ। ইনি হচ্ছেন আমাদের এডিটার। আমাকে এরা বলে নাকি ভোকাল, আর এ কেন আছে জানি না, তাও আছে, ভালো ছেলে আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এতে করে আপাতত আজকে যাব। তোমরা যদি আমাদেরকে অনেক প্রাণের ভালোবাসা সব কিছু দাও, তাহলে একদিন আমরা অনেক বড় কিছুতে করে যাব, তো তোমাদের উপর নির্ভর করছে। চলো যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে লালবাগ সদরঘাটে। এই হচ্ছে লালবাগ সদরঘাট। তোমরা যদি আসতে চাও তাহলে ওইদিকে হচ্ছে লালবাগ। তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবে, তারপর অটো বা টোটো করে লালবাগ সদরঘাটে আসবে, তারপর নৌকা পার করে তোমরা এপারে আসবে। এরপর সেখান থেকে তোমাদের অটো বা টোটো করে তোমাদের কিরিটেশ্বরীর দিকে যেতে হবে, পথে ডাহাপাড়া ধাম পড়বে। এই হচ্ছে যাওয়ার বর্ণনা। এই হচ্ছে জগৎবন্ধু ধাম, ডাহাপাড়া শ্রীক্ষেত্র জগৎবন্ধু ধাম, তার তোরণ। এবার আমরা ভিতরে প্রবেশ করব। সামনেই অত্যন্ত সুন্দর কারুকার্য সম্বলিত এবং সুউচ্চ তোরণ, ভিতরে মন্দির। আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে
হয়। ওইদিকে প্রবেশদ্বার। এই মন্দিরের ওই দিক থেকে যদি আমরা দেখি মন্দিরের বাম প্রান্তে, ওই মন্দিরের বাম প্রান্তে ওইদিকে আরেকটি গেট আছে, ওই যে দূরে আরেকটি গেট আছে, এবং এখানে একটি পুষ্করিণী পুকুর। আমি আগেও একবার এসেছিলাম, তখন এই পুকুরের জল অনেক সুন্দর ছিল এবং প্রচুর মাছ ছিল সেই পুকুরে। আমার মনে পড়ে আমি একবার এসেছিলাম, দেন এই পুকুরে আমি কাঁকড়া দেখেছিলাম এবং কাঁকড়া ধরেও ছিলাম। এবং ওই হচ্ছে একটা গেস্ট হাউসের মতো, ওখানে অনেকে এসে থাকেন। এদিকে এখানকার যারা গুরুদেব তারা এখানে থাকেন, এই দিকের ঘরগুলোতে থাকেন। এই ভিতরে অনেক বিশাল বড় একটা আম বাগান আছে, এবং বাঁদিকে মানে মন্দিরের ডান প্রান্তে ওই দিকটাতেও অনেক আম বাগান, কাঁঠাল গাছ, বিবিধ গাছের সম্বলিত একটি সুন্দর বাগান আছে। আমরা পিছন দিকেও যাব, সেদিকে অনেক বড় একটা আম বাগান আছে, সেটাও আমরা দেখাবো। এই জায়গাটা দেখো কি অসাধারণ সুন্দর, দারুণ। এটা মন্দিরের পিছন দিকে, ও পুরো ওপরটা গাছ দিয়ে ঘেরা, একদম সুন্দর গাছ দিয়ে ঘেরা, এবং নিচে এই যে এখানটা একটা যাওয়ার রাস্তা, যার পুরো ওপরটা গাছ দিয়ে ঘেরা, সুন্দর দারুণ। ওটা বেরোনোর রাস্তা, আর এটা হচ্ছে ভেতর দিকে যাওয়ার রাস্তা। এটা বাগানে যাওয়ার আর একটা পথ, ওখানে সুন্দর সুন্দর সমাধি ক্ষেত্রগুলোকে খুব সুন্দরভাবে বাঁধানো আছে, দেখতে পাচ্ছ। এখানে আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে, পদ্ম, মানে একদম পুকুরের মধ্যে একদম পদ্ম ফুল ফুটে আছে, এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। আমরা বাজার থেকে পদ্ম কিনি, কিন্তু দেখো পুকুরের মধ্যে একদম পদ্ম ফুল ফুটে আছে, কি সুন্দর দেখো, কতটা বড় হয়ে ফুটেছে পদ্মটা, এবং চারিদিকে পদ্ম পাতায় ভর্তি। আচ্ছা, এই সেই পথটা দেখাচ্ছিলাম, ওই যে সমাধিক্ষেত্রগুলো এবং বাগানটা, পথটা একটু আগে দেখাচ্ছিলাম। এবার আমরা এখানে প্রবেশ করলাম। বাগানটা অনেক বড়, বিরাট বড় বাগান এই পিছনে। এবং এখন তো ধরো আম সবে এসেছে, সবে আম বড় হতে লেগেছে। যদি আমের শেষ সিজনে যদি আসা হয়, মানে যেই সময় আম একদম পেকে যায়, এই সময় তো চারিদিকে প্রচুর আম পড়ে থাকে। এই যে এখানে সমাধিক্ষেত্রগুলি আছে, এখানকার বাসিন্দাদের, এখানকার স্থায়ীদের সমাধিক্ষেত্রগুলি। এবার আমরা এইটা দিয়ে যাবো এইদিকে। এটা হচ্ছে আমবাগানে যাওয়ার পথ, এই দিক দিয়ে সেই বিশাল বড় আমবাগান। এখনো আমের তবে আমগুলো সবাই এসেছে, বড় বড় হয়ে এসেছে, এখনো সেরকম পাকেনি। এখানকার আম গাছে হাত দেওয়া, আম পাড়া সব কিছুই মানা, যদি পড়ে থাকে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থলে আজকে চলে এসেছি। এই হচ্ছে 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কিরিটেশ্বরী। এর উপর আরও বলবো।
শান্তনদী থেকে পার্কিং করে আসছে। চলো ভিতরে যেতে যেতে সব কিছু বলি। কিরিটেশ্বরী, কিরিটেশ্বরী থেকে কথাটা থেকে আসছে কিরিট যুক্ত ঈশ্বরী। কিরিট কথাটা এসছে মাথার করটি থেকে। মাথার যে খুলির ওপর অংশটা সেইটাকে বলা হচ্ছে করটি। কথিত আছে যখন শিব সতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিলেন, সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে 51টি অংশে খণ্ডিত করে দিয়েছিল এবং সেই 51টি অংশ ভারতবর্ষের বিভিন্ন স্থানে পড়েছিল। যে যে জায়গায় পড়েছিল সেই প্রত্যেকটি জায়গায় একটি করে সতীপীঠ হয়েছিল। কথিত আছে এই কিরিটেশ্বরীতে দেবীর মাথার করটি এখানে পড়েছিল, তার জন্যে এই জায়গাটির নাম কিরিটেশ্বরী। মতান্তরে কিরিটি বা মুকুট, মতান্তরে বলা হয় যে এখানে দেবীর মুকুট পড়েছিল, মুকুটের কণা পড়েছিল, তার জন্য নাকি এই জায়গার নাম কিরিটেশ্বরী। তো যাই হোক, আমরা তর্কে যাব না, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা মন্দিরের ভিতরে যাব। এইটি হচ্ছে মায়ের প্রধান মন্দির। ওই মন্দিরটি নতুন তৈরি হয়েছে। প্রধান মন্দির ঠিক না, প্রধান মন্দির ছিল এইদিকে একটি ভগ্নস্তূপ, যেটি তোমরা এখন দেখতে পাচ্ছ। এইটি ছিল মায়ের প্রধান মন্দির। দেবী আদ্যাশক্তির স্বপ্নাদেশে নাটোরের রানী ভবানী তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরের ভিতরে মাকে, মায়ের যে করটির অংশটি এখানে ভূপতিত হয়েছিল সেই অংশটিকে এখানে বসিয়েছিলেন। কিন্তু কালের চক্রে সব কিছুই ধ্বংসে পরিণত হয়। ঠিক একইভাবে এই মন্দিরও আজ আর কিছুই নেই, একটা ধ্বংসস্তূপ ছাড়া। বটগাছের শিকড় একে আঁকড়ে আরও জীর্ণ থেকে জীর্ণতর করে তুলছে। তাই এই মন্দির যখন বিপন্ন প্রায়, তখন সেই রানী এই নতুন মন্দিরটি তৈরি করেন। এই নতুন মন্দিরটি তৈরি করেন এবং মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন অঞ্চলের অনেক রাজা মহারাজারা এই মন্দিরের চারিদিকে অনেক শিব মন্দির তৈরি করেন। যদিও প্রত্যেকটি সতীপীঠের মতো এই সতীপীঠেও দেবী সতীর রূপের সাথে তার ভৈরব এখানে পূজিত হয়। এখানে ভৈরব সম্বর্ত নামে পূজিত হয়। সেই ভৈরবের মন্দিরও তোমাদেরকে দেখাবো। এমনকি এই মন্দিরের যে ইতিহাস তা আমরা চেষ্টা করব এখানকার পুরোহিতের কাছ থেকেও শোনার। তো চলো মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যাক। প্রবেশদ্বার, আমরা মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করে প্রথমে একটি মন্দির, তারপর গর্ভগৃহ এবং উপরে যেমন দেখতে পাচ্ছ শ্রী গণেশ বিদ্যমান। ভিতরে মায়ের মন্দির, গর্ভগৃহ। আমরা এখানকার পুরোহিতের কাছ থেকে এখানকার মায়ের মাহাত্ম্য এবং মন্দিরের যে ইতিহাস সেটা জেনে নেব। তো বলুন। এই হচ্ছে শিলাখণ্ড, দেখছ, এই হচ্ছে সতীর খণ্ড। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার ওই গাড়ি থেকে নেমে আস্তে আস্তে ডাকতে লাগছেন, এদিকে আসুন, এদিকে আসুন, এটা দিই, ওটা দিই, এটা আসুন। একটা অদ্ভুত দরজা তৈরি হয়ে গেছে বাইরে। আমার চুপচাপ বোকার মতন বসে বসে আমাদের গতিবিধিগুলো লক্ষ্য করতে হবে, তাই চোখের সামনে পুরো ব্যাপারটা চলে আসবে। আসল তথ্য হচ্ছে স্কালটা, করটি। করটি থেকে কিরিটি কথাটা এসেছে। এটা আমাদের তিনটে ভাগ: সূর্য, চন্দ্র, জ্ঞান, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখানেও শিলাটা তিনটে পার্টি রূপান্তর। এই শিলাকে রক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে, বাংলাদেশ। নকশার মধ্যেই মা, কিন্তু বাকি যে নকশাটা দেখা যাচ্ছে লতাপাতা ফুল, এটা কিন্তু ফুল লতাপাতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল। তাই রানী ভবানী ইতিহাসটা জানতেন বলে উনি মন্দির প্রতিষ্ঠার সময় এই নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার।
এই নকশার মিল তারাপীঠে পাওয়া যাবে, এই নকশার মিল নলাটেশ্বরীতে পাওয়া যাবে, এই নকশার মিল ত্রিপুরেশ্বরীতে পাওয়া যাবে, এই নকশার মিল কামাখ্যাতেও পাওয়া যাবে। তার কারণ আমাদের মতো প্রাচীন যুগে ওই জায়গাগুলোতেও বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এবার নকশা ছেড়ে দাও, এবার খিলানটাকে বোঝার চেষ্টা করো, আর্টসটাকে, ফোকটাকে। এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, বাংলা চালা। বাংলার স্থাপত্য তাই বাংলা চালা বলা হয়। আর একদিক থেকে একে বলা হয় বাঁকুড়ার মডার্ন। তা বাঁকুড়ায় তো বাংলা স্থাপত্য, তাই চলতি কথা বাংলা চালা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম, তিনটে ধর্মের সমন্বয় পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করতে হবে। মুর্শিদাবাদ বাড়িতে ইতিহাস, মানুষ ছুটছে ইতিহাসের সন্ধানে। তাহলে এখানেও গম্বুজে কী ইতিহাস আছে ধৈর্য ধরে দেখতে হবে। কিন্তু তা না করে যদি কেউ ডাকাটাকে কান দিয়ে দেন তাহলে তো সব মিস হয়ে গেল। চারটে চাল স্টেপ নাই, চাল আছে এরকম বাইরে, অথচ ভেতরে চালটা স্টেপ চাল, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য। অথচ এই চালটাকে যখন আপনারা বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর আর্কিটেকচারটা এইরকম। এখানেও কিন্তু তিনটে ধর্ম, চার চালাটা হিন্দু স্থাপত্য, চার চালাটা হিন্দু স্থাপত্য, পেটটা ইসলামী স্থাপত্য, অগ্রভাগটা বৌদ্ধ স্থাপত্য। নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখলে এটাকে প্যাগোডা বলা হয়, প্যাগোডা। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছে। এই হচ্ছে কীটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা এই মূর্তিটি নাটোরে রানী ভবানী এখানে রেখে গেছে। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত কেউ যদি কোনোদিন আসতে পারো তাহলে এই মূর্তি তোমাদের দর্শন হবে এখানে রাজবেশে। এখন ছবিতে দেখা যাচ্ছে, তখন রাজবেশে দর্শন পাওয়া যাবে। এর গুরুত্ব কি? কেন রানী ভবানী মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন মনে করলেন? এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানেও ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, আছে বুদ্ধিস্ট এখানে। তাহলে একসময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল, এটা আমার আপনার গল্প নয়, মুখমণ্ডলী নকশা প্রমাণ হয়েছে। এটাও মা, পাশের মন্দিরে যেটা ডাকাডাকি করছিল ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 7 থেকে 8 বৎসর। ঐতিহাসিক গুরুত্ব নয়, তাই তালার উপর ভরসা করে আছে। এটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজন আছে। যেহেতু এটা গান্ধার, সঙ্গে ছবি তোলার ব্যবস্থা নিলে আপত্তি নাই, কিন্তু বাইরে বেরিয়ে পিছনে একটা ধ্বংস দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় ধ্বংসটাকে অন্তত স্পর্শ করে একটা ছবি তুলে নেবে, কারণ মূল মন্দির কিন্তু ওটাই ছিল। 900 বছর ইতিহাস, আজকে সে অবজ্ঞার অবহেলা দাঁড়িয়ে আছে। এই 300 বছর, পাশের মন্দির 30 বছর। আবার যখন 20 বছর পর ভিডিওতে কেউ এসে ঢুকবেন তখন দেখবেন ওই যে ইতিহাস, ওই ইতিহাস মিটিয়ে গেছে। ওখানে হয়ে গেছে ঝাঁঝ ঝকঝকে একটা মার্বেলের মন্দির। আবার আদি কথা লেখা হয়েছে, আবার লাল কাপড়ে ঢাকা পড়েছে, আবার একটা পেতলের মূর্তি এসছে। আমার মতন আর একজন দাবিদার বলছে এদিকে আসুন, এদিকে আসুন। এটাই আছে, এইভাবে বিকৃত হয়ে যাচ্ছে সমস্ত ইতিহাস। কিন্তু মাথায় রাখতে হবে, মা তো সর্বত্র বিরাজ করছে। ইতিহাসের মতো জায়গাতেই রক্ষা করা আছে, ঠিক আছে। মায়ের ভৈরবের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দির, ওইটি মায়ের পুরনো আদি মন্দির, এবং এই হচ্ছে ভৈরব মন্দির। ভৈরব কি, যখন সতীর দেহের 51টি টুকরো হয়
তখন মহাদেব শিব সেই প্রত্যেকটি টুকরো যেখানে পড়েছিল সেই প্রত্যেকটি 51 পীঠের পাশে তার নিজের ভৈরব রূপের একটি রক্ষাকর্তা, যাতে এই মায়ের যে দেহাবশেষ সেইগুলো যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য নিজের ভৈরব রূপকে 51টি ভাগে ভাগ করে সেই ভৈরব রূপদেরকে মায়ের রক্ষার স্বার্থে মায়ের মন্দিরের পাশে প্রত্যেকটি পাশে স্থাপন করেছিলেন। যেমন তোমরা কাশী বিশ্বনাথে মায়ের যে বিশ্বনাথ, সেটিও মায়ের একটি ভৈরব। এখানে সম্বর্ত নামে দেবী কিরিটেশ্বরীর এই ভৈরব পূজিত হয়। এই হচ্ছে ভৈরবের মন্দির। এবং চলো একবার ওই পুরনো ভগ্নস্তূপটা আর একবার দেখে নিই। সো আজকে আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।